আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে অনুপ্রাণন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। অনেকদিন আমার এই চ্যানেলে কোনো ভিডিও আসেনি। আসলে আমার একাডেমিক ব্যস্ততা, পড়াশোনা ও পরীক্ষার চাপের জন্যই মূলত চ্যানেলে নিয়মিত কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে। তো আজকের ভিডিওতে আমি একাডেমিক পড়াশোনা বা অ্যাডমিশন সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আজকের ভিডিওতে আমাদের দৈনন্দিন জীবনের একটি ঘটনা নিয়ে আমি আলোচনা করব। তো আমরা সবাই জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, কিন্তু আমরা হয়তো এটার পিছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা সবাই জানি না। আমরা এটা জানি যে পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরে কিংবা চাঁদ যে পৃথিবীর চারিদিকে ঘুরে, এটার জন্য আমাদের মহাকর্ষ বল বা মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স এটা দায়ী। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স বা মহাকর্ষ বল এটা হচ্ছে একটি আকর্ষণ বল। তো সূর্য পৃথিবীকে যেরকম আকর্ষণ করে গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা, ঠিক সিমিলারলি পৃথিবী ও চাঁদকে আকর্ষণ করে এই গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা। এবং এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণেই মহাবিশ্বের প্রতিটা বস্তুকে আকর্ষণ করে। কিন্তু সূর্য যদি পৃথিবীকে আকর্ষণ করে মহাকর্ষ বল দ্বারা, তাহলে তো পৃথিবী সূর্যের দিকে চলে আসার কথা। মানে আমি যদি বিষয়টা এভাবে দেখাই, যদি এটা আমাদের সূর্য হয় আর এটা যদি আমাদের পৃথিবী হয়, তাহলে মহাকর্ষ বলের কারণে হচ্ছে পৃথিবীর এই সূর্যের দিকে চলে আসার কথা। মানে সূর্য পৃথিবীকে তার নিজের দিকে টেনে আনার কথা, কিন্তু পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরে। এই ঘূর্ণন জিনিসটা কোথা থেকে আসলো? এই ঘূর্ণন জিনিসটা বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে। তো বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন একটি তার বিখ্যাত এক্সপেরিমেন্ট দ্বারা এই জিনিসটিকে ব্যাখ্যা করেছেন, সেটি হচ্ছে ক্যানন বল এক্সপেরিমেন্ট। তো এই ক্যানন বল এক্সপেরিমেন্ট জিনিসটা কি সেটা আমি এখন এখানে ব্যাখ্যা করছি। তো আমরা মনে করি এটা আমাদের একটা পৃথিবী পৃষ্ঠ, ঠিক আছে? তো এই পৃথিবী পৃষ্ঠের উপরে সাপোজ একটা পাহাড় বা পর্বত রয়েছে, ঠিক আছে? সেই পর্বতের চূড়ায় একজন মানুষ দাঁড়িয়ে আছে। তো মনে করি সে একটা কামান কিংবা বন্দুক হাতে দাঁড়ায় আছে, ঠিক আছে? তো ধরলাম এটা তার হাতে একটা কামান বা বন্দুক, যেটাই হোক না কেন, ঠিক আছে? এখন এই ব্যক্তিটি যদি তার কামান বা বন্দুক থেকে কোনো গুলি ছোড়ে, যেই গুলির কোনো আদিবেগ থাকবে না, গুলির তো না, মানে বন্দুকের কোনো আদিবেগ নেই, এই অবস্থায় যদি গুলি ছোড়ে, তাহলে সিম্পলি মহাকর্ষ বলের কারণে গুলিটা খাড়া নিচের দিকে পড়বে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসলে পৃথিবী পৃষ্ঠটা আমার একটু ছোট হয়ে গেছে, আমি যদি আরেকটু বড় করে দেখাই। আমি ধরলাম যে এরকম পৃথিবী পৃষ্ঠটা আছে, যদিও খুব একটা সুন্দর হয় নাই, যাই হোক। তো ধরলাম যে যখন বন্দুকের কোনো আদিবেগ নেই, তখন গুলিটা খাড়া নিচের দিকে পড়ছে। তো সে যদি সামান্য একটু আদিবেগ দিয়ে গুলিটাকে ছোড়ে, তাহলে আমরা জানি যে গুলিটা হচ্ছে পরাবৃত্তাকার পথে পৃথিবী পৃষ্ঠে পড়বে। কারণ এটা একটা প্রাসের গতি অর্জন করবে, এবং প্রাসের গতি হয় পরাবৃত্তাকার, এটা আমরা সবাই জানি। কিন্তু যদি আরো একটু বেশি গতিবেগ দেয়া হয়, আর একটু বেশি আদিবেগ বন্দুকটাতে দেয়া হয়, তাহলে দেখা যাবে সেটা আরেকটু পরাবৃত্তাকার পথে পৃথিবী পৃষ্ঠে পড়বে। যদি আরো একটু বেগে গতিটা দেয়া হয়, মানে আদিবেগটা দেয়া হয়, তাহলে দেখা যাবে যে সেটা আরো একটু পরাবৃত্তাকার শেপ হয়ে পৃথিবীতে পড়বে। কিন্তু যদি এর চেয়েও বেশি আদিবেগ দেয়া হয়, যেটা প্রায় অলমোস্ট 7300 মিটার পার সেকেন্ড বেগের কাছাকাছি,
এরকম আদি বেগে যদি কোনো একটা বন্দুক থেকে গুলি ছোড়া হয় বা কামান থেকে গুলি ছোড়া হয়, তাহলে দেখা যাবে যে সেই গুলিটা পৃথিবী পৃষ্ঠে পড়ার মতো কোনো জায়গা পাবে না। ফলে সে পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। যদি এর চেয়েও বেশি বেগে গুলি ছোড়া হয়, তাহলে দেখা যাবে যে এই গুলিটা পৃথিবীকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে ঘুরতে থাকবে, অর্থাৎ পৃথিবীকে একটা উপকেন্দ্রে রেখে এই গুলিটা পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। এভাবেই হচ্ছে আমাদের বিভিন্ন স্যাটেলাইট যেগুলো পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে, এইভাবেই তারা ঘুরে। তো এখানে একটা মজার বিষয় যদি আমি বলি, সেটা হচ্ছে যদি কোনো, মানে এটা হাইপোথেটিক্যালি, এটা কখনো বাস্তবে সম্ভব হবে না, হাইপোথেটিক্যালি যদি কোনো ব্যক্তি একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে সাপোজ 7300 মিটার পার সেকেন্ড বেগে গুলি ছুড়লো, তো দেখা যাবে যে ওই ব্যক্তি যদি ওই পাহাড় থেকে আর না সরে, তাহলে দেখা যাবে যে ওই গুলিটা বৃত্তাকার পথে ঘোরার জন্য তার নিজের গুলিতেই নিজে আঘাতপ্রাপ্ত হবে এবং মারা যাবে। তো এটা একদম অবাস্তব কথাবার্তা। তো আমরা বাস্তব জিনিসে ফিরে আসি। তো এই আইডিয়াকে কেন্দ্র করেই মূলত হচ্ছে আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। তো দেখা যায় যে এটা যদি সাপোজ আমাদের সূর্য হয়, আর এটা যদি আমাদের পৃথিবী হয়, তো পৃথিবীর আগে থেকে একটা আদিবেগ থাকে যেটা অনেক বেশি হয়, ঠিক আছে? তো আদিবেগ থাকে এবং আহ উম, সূর্য তার মহাকর্ষের কারণে হচ্ছে পৃথিবীকে তার নিজের অক্ষের দিকে টানে। তো এই দুই বেগের লব্ধি বেগ স্বরূপ দেখা যায় যে পৃথিবী একটা বেগ অর্জন করে, যেটা সাপোজ মনে করলাম এদিকে। তো তখন পৃথিবীর পজিশনটা হয় এই জায়গাতে। তো তখন আবারও পৃথিবীর আদিবেগ এবং সূর্য তার নিজের দিকে টানার কারণে পৃথিবীর আরো একটা লব্ধি বেগ সাপোজ হয় এদিকে, ঠিক আছে? তো এইভাবে যদি আমরা সবগুলা পজিশন যোগ করি, আর আমি যদি আরো একটা জিনিস দেখাই, সাপোজ পৃথিবী এখন তো এই পজিশনে আছে, তো তার আদিবেগ ধরলাম আমি এদিকে আছে, আর সূর্য তার মহাকর্ষের আকর্ষণের কারণে তাকে এদিকে টানলো, তো দেখা যায় যে দুই বেগের লব্ধি বেগ স্বরূপ পৃথিবীর বেগ হয় এই দিকে। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা যোগ করি, যদি এই পয়েন্ট থেকে এইভাবে প্রত্যেকটা পয়েন্ট যোগ করি, যদি এখানে জায়গার কারণে আমি ওইভাবে দেখাতে পারছি না, তো প্রত্যেকটা পয়েন্ট যোগ করলে দেখা যাবে যে এটা একটা অলমোস্ট একটা উপবৃত্তাকার পথ হয়। যদিও এটা খুব একটা সুন্দর হয়নি, মানে আমি যদি এখানে দেখাই, এটা অলমোস্ট এই রকম একটা উপবৃত্তাকার পথে পৃথিবী হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরে, যে এখানে উপবৃত্তের একটা উপকেন্দ্রে সূর্যকে রেখে এইখান দিয়ে পৃথিবী হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরে। তো তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে মূলত পৃথিবীর আহ আদিবেগ যেটা অনেক বেশি এবং সূর্যের আকর্ষণ বল, মহাকর্ষ বল, এই দুইটার লব্ধি বেগ স্বরূপ হচ্ছে পৃথিবী একটা বেগ অর্জন করে, যেই বেগে পৃথিবী হচ্ছে সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। এবং আমরা যদি তার আহ পথটা অঙ্কন করি, তাহলে দেখা যায় যে এটা একটা উপবৃত্তাকার পথ, এবং এই উপবৃত্তাকার পথেই মূলত পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে থাকে। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে এই মহাকর্ষ বলের কারণেই পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, কিংবা চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ইনশাল্লাহ এরকম আরো অনেক ভিডিও আসবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।